ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর গল্প নিয়ে আমাদের একটি বিশেষ নিবেদন, স্টোরি স্টেশন তারিণী খুড়ো স্পেশাল। আজকের গল্প ডুমনিগড়ের মানুষ খেকো। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দ মেলায় 1982 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি। প্রধান চরিত্রে রাজা ভূদেব সিং, মেজকুমার ভূপত সিং এবং সাধু বাবা। গল্পের সূত্রধর আমি সোহম। শুরু হচ্ছে ডুমনিগড়ের মানুষ খেকো। আমি তখন ছিলাম ডুমনিগড় নেটিভ স্টেটের ম্যানেজার। বললেন তারিণী খুড়ো। ডুমনিগড় ম্যাপে আছে? জিজ্ঞেস করলো ন্যাপলা। ন্যাপলার মুখে কিচ্ছু আটকায় না। তোর কি ধারণা ম্যাপে যা আছে তার বাইরে আর কিছু নেই? চোখ কান কুঁচকে বিস্ময় আর বিরক্তি দুটোই একসঙ্গে প্রকাশ করে বললেন তারিণী খুড়ো। ম্যাপ তৈরি করে কারা? মানুষে তো। ভগবানের সৃষ্টিতে ডিফেক্ট থাকে জানিস? জোড়া মানুষ সায়ামিজ টুইন্সের কথা শুনিসনি? হাতে 6টা করে আঙুল, বাছুরের 2টো মাথা, এসব শুনিসনি? ম্যাপে নেই ডুমনিগড়। এই নিয়ে ফিলিপসের অ্যাক্টাস কোম্পানিকে কড়া চিঠি দিয়েছিলাম সেই সময়। তারা লিখলে ভেরি সরি, আগামী সংস্করণে শুধরে দেবে। দেয়নি যে সেটা স্রেফ গাফিলতি। ডুমনিগড় হচ্ছে মধ্যপ্রদেশের বাগেলখন্ডে, মাইহাল অব্দি ট্রেন, তারপর 132 কিলোমিটার পূবে গাড়িতে। হলো? ন্যাপলা চুপ মেরে গেল। আমরাও বাঁচলাম, কারণ তারিণী খুড়োর গল্প শোনার আগ্রহ আমাদের সকলেরই সমান। ন্যাপলারও। খুড়ো আসলে আমাদের কেউই হন না, তবে খুব ছেলেবেলা থেকেই দেখে আসছি ইনি মাঝে মধ্যে আমাদের বাড়ি আসেন। আমার জন্মের আগে বাবা যখন ঢাকায় ছিলেন, তারিণী খুড়ো ছিলেন আমাদের পড়শি, তাই খুড়ো। বাবারও খুড়ো আর আমাদেরও খুড়ো। খুড়ো ছাড়া আর ওকে কেউ কিছু বলে ডেকেছে কিনা তা আমার জানা নেই। বাবার কাছে শুনেছি যে ভদ্রলোক নাকি চাকরির ধান্দায় সারা ভারতবর্ষ ঘুরেছেন, আর অভিজ্ঞতা হয়েছে নাকি বিচিত্র রকম। কাজেই গল্পের স্টক অঢেল। খুড়ো বলেন যে শুধু আর্টের খাতিরে যেটুকু কল্পনার আশ্রয় নিতে হয় সেটুকু ছাড়া নাকি সবই সত্য। গল্পের প্রথম লাইন বলে থেমে গেছেন খুড়ো, কারণ তার ফরমাস মতো দুধ চিনি ছাড়া চা এসে গেছে। এই জিনিসটি একটু বেশি রসিয়ে রসিয়ে খাচ্ছে দেখে ন্যাপলা অধৈর্য হয়ে বলল, ডুমনিগড়ে হলোটা কি? বলছি বললেন তারিণী খুড়ো। এই রুটি খাওয়ার অভ্যাস আমার ডুমনিগড় থেকে। রাজা ভূদেব সিং এর হয়েছিল ডায়াবেটিস। এককালে 7 রঙের 7 রকম মিঠাই বরাদ্দ ছিল রোজ দুবেলা। তাছাড়া নিয়মিত মদ্যপান করতেন। আমার ডাক পড়তো সন্ধ্যাবেলা, যেদিনই খুঁজতেন সপাঞ্চের বোতল। সপা নামটা আমাদের সকলের কাছেই নতুন। অশিক্ষিতরা যেটাকে বলে শ্যাম্পেন। বললেন খুড়ো। যাই হোক, রাজা একদিনে সব পরিত্যাগ করেন। আমার চোখের সামনে 16 স্টোন থেকে 9.5 স্টোনে নেমে গেল ওজন। আর সেই সময় খুনটা হয়। খুন! আমাদের 5 জন শ্রোতার 5 রকম গলায় একসঙ্গে উচ্চারিত হলো প্রশ্নটা। হ্যাঁ, খুন। রাজার 3 ছেলে, শ্রীপত, ভূপত আর অনু। ছোটটা রায়পুরে রাজকুমার কলেজে পড়ে। বড় দুটো পড়াশোনা শেষ করে ডুমরিগড়েই থাকে। বড় শ্রীপতই হলো। শ্রীপতের ইয়ার ছিল নারায়ণ সিংহ।
ধনী ব্যবসাদার ডুমরিগড়ের রাইস কিং পুরুষোত্তম শ্রীমলের একমাত্র ছেলে। জুয়ার আড্ডা বসত নারায়ণের বাড়িতে। এক সন্ধ্যায় তুমুল বচসা হয় শ্রীপদ আর নারায়ণ, প্রায় হাতাহাতি। শ্রীপদ জিতছিল প্রায় 20,000 টাকা। সেই সময় নারায়ণের হাতে তার জোচ্চুরি ধরা পড়ে যায়। নারায়ণ শাসায় তাকে খতম করবে বলে। যাই হোক, খেলা শেষ করে বাড়ি ফিরছিল শ্রীপদ। তখন রাত 11টা। হেঁটেই ফিরত। রাজবাড়ি থেকে শ্রীমলদের বাড়ি হাফে মাইল। পথে পড়ে রাম সরোবর, ভারী সুদৃশ্য লেক। ঠিক মধ্যিখানে একটা শ্বেত পাথরের মিনি প্রাসাদ। নৌকো করে যাওয়া যায় সেখানে। সেই লেকের ধারে কে জানি রিভলভার দিয়ে গুলি করে শ্রীপদকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে, এক গুলিতেই সাবার। পুলিশ নারায়ণকে সন্দেহ করে। সে যে শ্রীপদকে মারবে বলে শাসিয়েছে সে কথা জেরাতে আড্ডার সকলেই স্বীকার করে। কিন্তু শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবে নারায়ণ বেকসুর খালাস পেয়ে যায়। আমি অবশ্য খুনের সময় কাছেই ছিলাম। বলেন কি? আবার 5টা গলা একসঙ্গে। জোনাকি স্টাডি করছিলাম। বললেন তারিণী খুড়ো। সামনে দেওয়ালি। রাজাকে কথা দিয়েছিলাম বিদ্যিমের বদলে একটা নতুন ধরনের বাতির বন্দোবস্ত করব। ইলেকট্রিক নয়, কাঁচের টিউবের অর্ডার দিয়ে দিয়েছিলাম। রাজবাড়ির যত ব্যালকনি আর যত বারান্দা সব কটার আলসে আর রেলিং এর উপর টিউব বসানো থাকবে, আর তার মধ্যে ছাড়া থাকবে জোনাকি। অবশ্যই নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ফুটো থাকবে টিউবে। নিখাত চমকপ্রদ ব্যাপার হতো। তবে বড় কুমারের মৃত্যুর জন্য সেবার আর কোনো ঘটা হয়নি দেওয়ালিতে। আপনি খুনিকে দেখেছিলেন? জিজ্ঞেস করলো ন্যাপলা। না, দেখেনি। গুলি করেই সে পালায়। তবে খুনের খবরটা আমিই দিই। আমি যদি অন্যমনস্ক না থাকতাম তাহলে হয়তো খুনিকে হাতে নাতে ধরে ফেলতে পারতাম, কিন্তু সেটা হবার ছিল না। ফলে একটা জলজান্ত অপরাধী চিরকালের মতো রেহাই পেয়ে গেল। তারিণী খুড়ো বিড়ি ধরাতে থেমেছেন। আমরা মুখ চাওয়াচাবি করছি। গল্প কি তাহলে এখানেই শেষ? এমন সময় খুড়ো আবার শুরু করলেন। এদিকে বড় ছেলের মৃত্যুতে রাজা আঘাত পেয়েছেন খুবই, আর তাতে অসুখও বেড়ে গেছে। এমন সময় একটা অন্য গন্ডগোল দেখা দিল। খুনের মাসখানেক আগেই 2 আমেরিকান এসেছিল রাজার অতিথি হয়ে। আসল উদ্দেশ্য শিকার। ডুমনিগড়ের পূব দিকে পাহাড়ের শ্রেণী, আর তার পাদদেশে গভীর জঙ্গল, যাকে বলে হান্টার্স প্যারাডাইস। বহু বিদেশি শিকারী ডুমনিগড়ে এসে শিকার করে গেছে। রাজা তাদের জন্য ঢালাও বন্দোবস্ত করে দিয়েছেন। বিটাররা বন পিটিয়ে, কাশি ক্যানিস্তারা পিটিয়ে বাঘ এনে ফেলে দিয়েছে শিকারীদের সামনে, আর তারা হাতির পিঠ থেকে শার্দুল সংহার করে খুশি মনে দেশে ফিরে গেছে। এইবার
ওই দুই আমেরিকানের একটি নাম স্যাঙ্গার 40 হাত দূর থেকে পরপর দুটি গুলি মেরেও বাঘকে জখমের বেশি কিছুই করতে পারল না। একটা গুলি লাগলো লেজে, একটা পেছনের পায়ের গোড়ালিতে। সেই বাঘ এখন হয়ে গেছে নরখাদক। এটা খুবই স্বাভাবিক ঘটনা, তোরা জানিস বোধহয়। পুলাম্বি, হাড্ডা আর থুয়ারা পাহাড়ের নিচে এই 3টি গ্রাম থেকে 17 জন মেয়ে পুরুষকে ধরে নিয়ে গেছে সেই বাঘ। গায়ের লোকে রাজার কাছে হত্যা দিয়েছে। ওই বাঘের শেষ না দেখা পর্যন্ত তাদের শাস্তি নেই। বাঘের ভয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারে না, আর সেই সুযোগে তাদের ক্ষেতের ফসল খেয়ে নিচ্ছে হরিণ আর শুয়োরের দল। রাজা ডেকে পাঠালেন আমাকে। ট্যারি, রাজা আমাকে ট্যারি বলেই ডাকতেন। ট্যারি, তুমি এখন ভরসা। এই ম্যান ইটারের একটা বিহিত না করলেই নয়। তোমার কি লোকজন লাগবে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। তুমি 2-1 দিনের মধ্যেই বেরিয়ে পড়ো। এখানে বলা দরকার যে মেজকুমার ভূপত সিংহ শিকারে সিদ্ধহস্ত, 23 বছর বয়স। কিন্তু এর মধ্যেই বড় বাঘ ছোট বাঘ মিলে সংখ্যা দাঁড়িয়েছে 73। তবে এটা জানি যে রাজা ওই মেজকুমারের খুব একটা ভক্ত নন, কারণ সে অতি উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে। তাছাড়া মদ জিনিসটাকে একটু বেশি রকম পছন্দ করে। আমি মেজকুমারের হয়ে একবার সুপারিশ করেও কোনোই ফল হলো না, কাজেই আমাকেই রাজি হতে হলো। আমার তখন জোয়ান বয়স, সবে 30 পেরিয়েছে। চোখে মাইনাস পাওয়ারের পুরু চশমা সত্ত্বেও অব্যর্থ টিপ। কর্নেল হোয়াইটহেড নিজে হাতে ধরে বন্দুক চালানো শিখিয়েছেন আজমিরে থাকতে। যেখানে উৎপাতটা হচ্ছে সেখানে পৌঁছতে হলে একটা ছোট নদী পেরোতে হয়। সে নদীর নাম লুঙ্গি কেন জিজ্ঞেস করিসনি ন্যাপলা, কারণ উত্তরটা আমি জানি নে। এই লুঙ্গির পাশে এক অসত্য গাছের তলায় মাস 4 হলো এক বাবাজি এসে আস্তানা গেড়েছেন। এ খবর আমরা পেয়েছি। রাজার আবার ওই হোলি ম্যানে খুব বিশ্বাস। বলে দিলেন যাবার সময় আমি যেন একবার দেখা করে যাই। রাজা শুনেছেন বাবাজির কাছে নাকি অনেক রকম ওষুধ আছে। যদি ডায়াবেটিসের কোনো ওষুধ বলতে পারেন আমি যেন সেটা জেনে নিই। জানুয়ারি মাস, প্রচন্ড শীত পড়েছে সেবার। তারই মধ্যে 2টি বেয়ারা সমেত বেরোবার সব তোড়জোড় করে ফেললাম। রাজার কাছে বিদায় নিতে গিয়ে দেখি মেজকুমার বসে রয়েছেন তার ঘরে। বুঝলাম একটা কথা কাটাকাটির মাঝখানে গিয়ে পড়েছি। রাজা তখনও হাঁপাচ্ছেন এবং আমার সামনেই মেজকুমারকে কড়া কথা শুনিয়ে তাকে ঘর থেকে বিদেয় করে দিলেন। বেরোবার মুখে কুমার আমার প্রতি যে দৃষ্টি হারলেন সেটা মোটেই প্রসন্ন নয়। বুঝলাম তাকে বাদ দিয়ে আমাকে বাঘ মারতে পাঠানো হচ্ছে, সেটা আদৌ ওর মনোপুত নয়। তবে সিদ্ধান্তটা তো আমার নয়, সেটার জন্য দায়ী স্বয়ং রাজা ভূদেব সিং। কাজেই আমার উপর চোখ রাঙানোর কারণটা বোধগম্য হলো না। লুঙ্গি নদী ডুমনিগড় থেকে 32 মাইল, অর্থাৎ আজকের হিসেবে 50 কিলোমিটার। তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে, তবে ডুমনিগড়ে জিপ আসেনি। রাজার একটা পুরনো ফোর্ট ছিল, সেটা খুব মজবুত। তাতে করেই পৌঁছে গেলাম
1 ঘন্টার ভিতর। শিকারের জন্য যাবতীয় যা কিছু দরকার সবই সঙ্গে এসেছে। নদী পেরিয়ে আরো যেতে হবে 17 মাইল। তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি থাকবেও পারে, রেঞ্জার নিজেও থাকবেন। আমরা গিয়ে উঠব ফরেস্ট রেস্ট হাউসে। অবশ্যই ওপারে যাবার আগে একটা কর্তব্য সারতে হলো। উদাস বাবার আশ্রমে একবার ঢুঁ দিতে হলো। গেরুয়াধারী বাবাজি শিষ্য শিষ্যা পরিবেষ্টিত হয়ে বর্ণ কুটিরের সামনে বাঘছালের উপর বসেছে। সামনে ধুনি জ্বলছে। চেহারাটি বেশ ভক্তি উদ্রেককারী। দাড়ি গোপ জটা সত্ত্বেও অনেক সাধুর চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। জঙ্গলি ভাব একেবারেই নেই। সাধু আমাকে দেখেই স্মিত হাস্য করে আইয়ে বলে তার সামনে একটা জায়গা দেখিয়ে দিলেন। আমি গিয়ে বসলাম। সাধু চেয়ে রইলেন আমার দিকে। ঠোঁটের কোণে সেই স্মিত হাসি রেশ। মনে মনে ভাবছি, এত দেখার কি আছে। এমন সময় বাবাজি হঠাৎ বলে উঠলেন, বাঙালি। এবং যেভাবে যে উচ্চারণে বললেন তাতে বুঝলাম ইনি নিজেও বাঙালি। এতে অবাক হলাম বই কি, কারণ যেদিন থেকে বাবাজি আস্তানা গেড়েছেন সেদিন থেকে শুনছি এনার কথা, কিন্তু কেউ বলেনি ইনি বঙ্গ সন্তান। কি চাস তুই? এখানে বলে রাখি, বাবাজিদের এই হোলসেল তুই তোকারির ব্যাপারটা আমি মোটেই বরদাস্ত করতে পারি না। তাই এনার প্রশ্ন শুনে ধাঁ করে মাথায় রক্ত উঠে গেল। বললাম, রাজার অনুরোধে তোর সঙ্গে দেখা করতে এলাম। বাবা কিন্তু আমার মুখে তুই শুনে মোটেই বিরক্ত বা বিচলিত হলেন না, বরং এবার যে কথাটি বললেন তাতে আমি হকচকিয়ে গেলাম তো বটেই, সেই সঙ্গে বেশ খানিকটা নম্র হয়ে গেলাম। রাজার জন্য ওষুধ আমি দিয়ে দিচ্ছি। বলিস চিন্তা করার কিছু নেই, অসুখ সেরে যাবে। তবে পুত্র শোক থেকে রেহাই নেই। বড়টা গেছে, পরেরটাও যাবে। ছোটটি ভালো ছেলে, সেই বাপের মুখ রাখবে। তবে রাজত্ব নেই কপালে, কারণ রাজা আর থাকবে না দেশে। দেশ স্বাধীন হয়ে যাবে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এমন সময় বাবাজি বললেন, তোর জন্যে ওষুধ আছে। আমার ওষুধ? সে আবার কি? জিজ্ঞেস করলাম, কিসের ওষুধ? তুই বাঘের পেটে যেতে চাস? সেটা আর কে চায় বলুন? তাহলে আয়, আরো কাছে আয়। আমি আরেকটু এগিয়ে গেলাম সাধু বাবার দিকে। বাবাজি তার ঝোলা থেকে একটা কৌটো বার করে তার থেকে খানিকটা সবুজ মলম নিয়ে আমার কপালে ঘষে দিলেন। হিং আর কস্তুরি মেশানো একটা গন্ধ এলো নাকে। ব্যাস, আর ভয় নেই তোর। রাজার জন্য ওষুধ নিয়ে বিদায় নিলাম। মনে মনে বললাম, বাবাজির ক্ষমতা অসীম, কারণ আমার কাছ থেকে তুই থেকে আপনি সম্বোধন আদায় করে নিতে লেগেছে ঠিক 2 মিনিট। শুনছিলেন ডুমনিগড়ের মানুষকে গো। গল্পের পরবর্তী অংশ শুনুন আগামী পর্বে।